ছিল না। আচ্ছা, সেই জন্য সে চলে এসেছিল। আর আরেকটা রিজন হচ্ছে দাদার কাছ থেকে আমার চাচারা যারা ছিলেন তারা জোর করে সব সম্পত্তি লিখে নিয়েছেন। ওকে, এই জন্য বাবা ওখানে আর যায়নি। আচ্ছা, তো এরপরে জানি মানে যাইনি। হ্যাঁ, ওকে, ঠিক আছে। হ্যাঁ, বলেন তারপর। বেড়ে ওঠা ভালোই চলছিল। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতে খুব পছন্দ করতাম। মানে আপনি কি প্রথম সন্তান নাকি? না, ভাইয়া প্রথম সন্তান। মানে আপনারা এক ভাই এক বোন? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া যখন স্কুলে বাবা কি করতো? আমার বাবা গাড়ি চালাতো। বাবার ট্যাক্সি ক্যাব ছিল, সিএনজিও ছিল, একটা বাবা চালাতো। নিজের চলছিল সবকিছু ভালোই। আমি ভাইয়ার সাথে স্কুলে যেতাম। আমার পড়াশোনা খুব ভালো ছিল বলে আমাকে প্লেতে না ভর্তি করে নার্সারিতে ভর্তি করা হয়। আচ্ছা, তো টিচার আমাকে ভর্তি করতে চায়নি, বলল যে এত ছোট বাচ্চা পারবে না। তো তবুও আম্মু বলছে যে নার্সারিতে ভর্তি করেন, যদি সে না পারে তাকে নিচের ক্লাসে নামাই দিন। আমার নানা ভাইয়ের খুব ইচ্ছে ছিল আমাকে মাদ্রাসায় পড়ানোর। যখন আমি ক্লাস 1-এ উঠি তখন আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয়, সেটাও ঢাকাতেই। সেখানেও পড়াশোনা খুব ভালো ছিল। আমি ক্লাস 5 পর্যন্ত মাদ্রাসাতেই পড়ি। ক্লাস 5 পর্যন্ত সবকিছু ঠিক ছিল, কিন্তু আমার বাবা প্রায় সময় অসুস্থ থাকতেন, যে কারণে আমাদের ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়াটা তার জন্য খুব কঠিন হয়ে যেত। বাবা অসুস্থ থাকার কারণে পড়াশোনা কন্টিনিউ করতে করতেও মাঝে মধ্যে সমস্যা হতো। লাইক প্রাইভেট পড়তে পারতাম না ঠিক মতো, বা আমাদের ঠিক মতো বাসায় বাজার করা হতো না। তবুও মা হচ্ছে একটা জিনিস বলতো সবসময় যে না খেয়ে থাকবো, কিন্তু কাউকে বুঝতে দিব না যে না খেয়ে আছি। তাতে হয়তো বা আত্মসম্মান বোধটা থাকে। যখন আমি ক্লাস 7-এ উঠলাম তখন আমার বাবা অনেক বেশি অসুস্থ হয়ে যান। সে বেড রেস্টে ছিল, বিছানা থেকে উঠতে পারতো না। তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আম্মু ডিসাইড করে যে আম্মুকে কিছু একটা করতে হবে, আমাদের পড়াশোনাও কন্টিনিউ করাতে হবে। এই জন্য আম্মু সিদ্ধান্ত নেয় যে সে বাংলাদেশের বাহিরে চলে যাবে। বাবার ইচ্ছে ছিল না, সে চায়নি যে আম্মু বাংলাদেশের বাহিরে চলে যাক, ওখানে গিয়ে কিছু একটা করুক। আব্বুর ইচ্ছে ছিল সবসময় যে আমরা সবাই একসাথে থাকবো, যাই করি না কেন একসাথেই থাকবো। এরপর আম্মু বাবার বিরুদ্ধে গিয়েই তার পাসপোর্ট করে, ভিসার জন্য অ্যাপ্লাই করে, আর একটা সময় হয়েও যায়। তো আমার নানা মারা যায় 2012-এ আগস্টে। তো তখন আম্মুর প্রায় যাওয়ার ডেট চলে আসছে। কোথায়, কোন দেশে? জর্ডানে। হ্যাঁ, তখন তুমি ক্লাস 7-এ পড়ো? হ্যাঁ, আমি তখন ক্লাস 7-এ পড়ি। 2012-এর সেপ্টেম্বরের 17 তারিখে আম্মু বাংলাদেশ থেকে চলে যায়। এটা তোমার বাবার একেবারে অনুমতি? কোনো ইচ্ছে ছিল না। কি পেশায় যায় উনি তখন? হোম সার্ভেন্ট। হোম সার্ভেন্ট। কত সালের কথা বলছো? 2012। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। হ্যাঁ। তো যখন বাবা আম্মুকে যেতে দিতে চাইনি, তো আমরা যখন এখানে ছিলাম আম্মু তো ওখানে ছিল, মানে সে একটু খাপছাড়া ভাবে রয়ে গেছিল। সকালে কখন উঠছি, আমি স্কুলে যাচ্ছি কিনা, আমার পড়াশোনা ঠিক মতো হচ্ছে কিনা, এগুলো সে খুব একটা কেয়ার করতো না। সে যতটুকু সময় দিতে পারতো, কখনো আমাকে এসে জিজ্ঞেস করতো না যে তুমি খেয়েছো কিনা, পড়ছো কিনা। দেখা যেত আমি সকালবেলা স্কুলে যাচ্ছি, তো আগে যেমন আমি স্কুলে যাওয়ার সময় আম্মু আমাকে খাইয়ে দিত, আমি হাত দিয়ে খেতে পারতাম না। এখন আমাকে কেউ খাইয়ে দেওয়ার মতো নাই, বা আমাকে যে বলবে তুমি খেয়ে নাও এটা বলার মতো কেউ নাই। মানে ওই সময়টাতে যখন তোমার মা জর্ডানে চলে গেল। হ্যাঁ। আবার যখন আমি স্কুল থেকে আসতাম, স্কুল থেকে এসে যেদিন খালামুনি না আসতে পারতো আমাকে রান্না করতে হতো। এমন হতো যে রাতে আর সকালে দুটা রান্না করে রাখছি আমি রাতেই। ক্লাস 7-এ পড়া অবস্থায়? হ্যাঁ, তখন থেকেই। আচ্ছা। আমাদের রান্না করতে হতো। ভাইয়া মাঝে মাঝে হেল্প করতো। তোমার ভাইয়া তখন কি করতো? ও তো তোমার চেয়ে বয়সে বড়। ভাইয়া বয়সে বড় হলেও আমরা একই ক্লাসে পড়তাম। কেন? ভাইয়া পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, যার জন্য ওকে নিচের ক্লাসে নামায় দেওয়া হয়েছে। তোমার চেয়ে বয়সে কত বছরের বড় ছিল? 2 বছর। 2 বছর। ওকে। তো খারাপ লাগতো তখন, মনে হতো আম্মু থাকাটাই হয়তো বা অনেক বেশি ভালো ছিল, কারণ আম্মু থাকলে তো আমার কেয়ার করতো। বাবা কি তখনও বেড রেস্টে? না, তখন আবু টুকিটাকি কাজ করতে পারে, তবে খুব একটা না। আচ্ছা, মানে উনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন? হ্যাঁ, সব সময়ই নাকি সে অসুস্থ থাকতেন। তার প্রেশার যে কোনো সময় ফল করতো। ওকে। তার ডায়াবেটিস ছিল। ওকে। আমি একদিন আমার যখন পরীক্ষা চলে আসে, আমার টিচার বাসায় কমপ্লেন করে যে ও ঠিক মতো ক্লাসে পড়া দিতে পারছে না। তো আমার গার্ডিয়ান হিসেবে বাবাকে ডাকায়। বাবা যখন যায় বাবাকে বলে যে সে আগে খুব ভালো ছিল স্টুডেন্ট, এখন সে নিয়মিত ক্লাসে পড়া দিতে পারছে না। তো তখন বাবা আর কি টিচারকে বলে ওর আম্মু তো এখন নাই, হয়তো বা সে থাকলে ওকে অন্যভাবে পড়াতো। তখন টিচার আমাকে একটু ভালোভাবে পড়ানো, মানে বোঝানোর চেষ্টা করে যে না তুমি পড়ো, যেভাবে পারো পড়ো, ক্লাসের পড়াটা অন্তত ক্লাসে কভার করে ফেলো, যাতে তোমার পরীক্ষায় খারাপ রেজাল্ট না হয়। আমার নানু এসে কয়েকদিন ছিল আমাদের সাথে, আমাদের টেক কেয়ার করেছে আম্মু যাওয়ার পর। আমার যখন পরীক্ষা চলে আসে তখন তো আমার পক্ষে রান্না করা পসিবল ছিল না, তো আমার খালামুনিকে নিয়ে আসে।
গ্রাম থেকে। আমার ছোট খালামণি তখনও বিয়ে হয়নি, সে আমাদের বাসায় এসে স্টে করে, সে পড়াশোনা করতো না, তো রান্না টান্না করতো, আমার সাথে স্কুলে যেত, আমাকে পরীক্ষা দিয়ে আবার নিয়ে আসতো, কোচিং এ যেতাম তখনও সে আমাকে দিয়ে আসতো। আমাদের তখন একটা রুমের বাসা ছিল আম্মু চলে যাওয়ার পরে। মানে তোমরা সবাই মিলে একটা রুমেই থাকতে? হ্যাঁ, একটা রুমের বাসা ছিল তখন, যেহেতু আম্মু চলে গেছে এখন 2 রুমের দরকার হয় না। ওকে। যখন খালামণি আসছে তখন আমার খুব আনইজি ফিল হতো, একটা বেড কিভাবে শেয়ার করব আমরা সবাই। তো আমি আর খালামণি নিচে ঘুমাতাম, ভাই আর আব্বু উপরে থাকতো। তো আমার পরীক্ষা শেষ হওয়ার পরে বাবাই ডিসাইড করে যে এভাবে তো আসলে হচ্ছে না, ওদের পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। তো আম্মু, বাবা, নানু সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে আমরা নানু বাড়িতে চলে যাব, ওখানেই থাকবো, ওখানেই পড়বো। তখন তোমরা ঢাকাতে? হ্যাঁ, তখন আমরা ঢাকাতে। 2013 আমি ভাইয়া দুজনে গ্রামে চলে যাই নানু বাসায়। তো সেখানে স্কুলে ভর্তি হই। যাওয়ার পরেই না, নানুর বাড়ি কোথায় ছিল? নানু বাড়িটা শরীয়তপুরে ছিল। শরীয়তপুরে, ওকে। তো শরীয়তপুরে যাওয়ার পরে ওখানকার একটা স্কুলে ভর্তি হই। স্কুলে অনেক পরিচিত মানুষ ছিল, আশেপাশের যত কাজিনরা ছিল ওরাও পড়তো। তো ওখানে যাওয়ার পরে একটা একটা করে সবাই ছড়াতে থাকে, ওর মা তো বিদেশে থাকে। আমি এই ব্যাপারগুলো সবসময় হাইড করে আসতাম না, আমি কাউকে বলবো না যে আমার মা বাইরে থাকে। আমি কেন তোমার এই পারসেপশনটা কেন? না, আমার কাছে খারাপ লাগতো বলতে যে আমার মা আমার সাথে থাকেন না, সে বাইরে থাকেন। আমার কাছে খারাপ। মানে তোমার মা বিদেশে থাকেন, এই বিদেশে থাকা ব্যাপারটা খারাপ লাগতো, নাকি তোমার মা তোমার সঙ্গে থাকে না এটা খারাপ লাগতো? আমার সাথে থাকে না এটাই আমার কাছে বেশি খারাপ লাগতো। আর বিদেশে যে থাকে না এটা বলতে খারাপ লাগতো, কারণ বললে ভাববে কি যে ও কি যেন হয়েছে, এই জন্য মেবি বিদেশে থাকে। এটা তুমি জানলে কিভাবে? মানে এটা তুমি, তোমার তো বয়স অনেক অল্প, ক্লাস 7 এ পড়ো। আমি যখন নানু বাড়িতে গেলাম, তো যাওয়ার পরে বলতো আশেপাশের মানুষ, হ্যাঁ ওর মা বিদেশে থাকে, এই মেয়ে তো মানুষ হবে না, এই ছেলে তো মানুষ হবে না। তো আমার মনে হতো আমি যদি আমার কোনো ফ্রেন্ডের কাছে গিয়েও এই ব্যাপারটা শেয়ার করি, সবাই হয়তো এটাই বলবে, না ও তো একটু অন্যরকম, ওর মা তো থাকে না কাছে, ওকে কে কিভাবে কিছু শিখাবে। ওকে, তো তার মানে তুমি সারাউন্ডিং থেকে মোটামুটি বুঝতে পারছো যে তোমাদের এই বিষয়টাকে পরিবেশ ভালোভাবে দেখছে না। আচ্ছা, তো তারপর থেকেই তোমার কাছে বিষয়টা আনইজি লাগতো। হ্যাঁ, তোমার মা কি টাকা পয়সা পাঠাতো তখন? হ্যাঁ, পাঠাতো, প্রতি মাসে টাকা পয়সা। আমার স্যালারি তখন খুবই কম ছিল, জাস্ট কোনো রকম চলে যেত আমাদের। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ বলো তারপর। আমরা যে নানু বাড়িতে থাকছি, এই ব্যাপারগুলো আমার মামা, মামি এরা সবাই একটু অপছন্দ করতো। তারা চাইতো না আমরা এখানে থাকি, বারবার বলতো ঢাকাতে থাকলে কি সমস্যা হতো, এখানে কেন থাকছে। যেটা হতো যে নানু 1 মাসের জন্য ঢাকায় চলে আসছিল, তখন বাসায় আমি, ছোট খালামণি, আব্বু, ভাইয়া 4 জন ছিলাম। একদিন যখন আমি আসলাম স্কুল থেকে, তখন এসে আমি দেখলাম যে আমার বাবা আর আমার খালামণি আমাকে দেখে দুজন আলাদা হয়ে যায়। তো ব্যাপারটা দেখে আমার কাছে খুব আনইজি ফিল হয় যে কেন তারা এইভাবে কেন থাকবে। এই ব্যাপারগুলো আমি সহ আমার ভাইয়াও বেশ কয়েকবার নোটিস করে। তো ওর কাছে মেবি বিষয়গুলো খারাপ লাগছে। কোন ক্লাসে পড়ো তখন তুমি? আমি তখন ক্লাস 8 এ পড়ি, 2013 এ। তো এই বিষয়গুলো যে খারাপ লাগতো, এগুলো কি মানে কারোর সাথে তোমরা আলোচনা করতে যে এটা নিয়ে বাবাকে কিছু বলা উচিত, বা বাবাকে সরাসরি কিছু বলা উচিত? না, আমি বাবাকে যথেষ্ট ভয় পেতাম, বলতে পারতাম। তোমার ভাইয়ার সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? তখন পর্যন্ত ভালো ছিল। তো তোমরা দুজন মিলে কি ডিসকাস করতে যে এই বিষয়টা আমাদের ভালো লাগছে না, সুতরাং একটু বলা উচিত? আমি দেখলে আমি কখনো ওর কাছে বলতাম না। ওকে। আর ও দেখলে আমাকে কখনো বলতো না। এগুলো আসলে পরে জানা হয়েছে যে না, ও এগুলো নোটিস করছে। ঠিক আছে, বুঝতে পারছি, দুজনেই সেপারেটলি আলাদা আলাদা ভাবে বিষয়গুলো নোটিস করছো। হ্যাঁ, তোমার মায়ের সাথে তোমাদের সম্পর্ক কথা হতো ওই সময়টাতে? রেগুলার ফোনে কথা হতো? তোমার আম্মুকে বলতে বিষয়গুলো যে আম্মু এরকম হচ্ছে? তখন পর্যন্ত আম্মুকে কিছু বলিনি। তো তোমাদের তো বলতে কেউ না করেনি, তোমরা বলনি কেন? ভয় লাগতো হয়তো বা এটা নিয়ে কোনো একটা ঝামেলা তৈরি হবে। ওকে। ভাইয়া রাগ করে বাসা থেকে চলে যায়, 7 মাসের জন্য চলে যায়। কি নিয়ে রাগ করে? কি নিয়ে রাগ করে? এই ব্যাপারগুলো সে দেখতো, তার কাছে খুব খারাপ লাগতো। সে তো আমার চাইতে 2 বছরের বড়, একটু হলেও বুঝে আমার চাইতে। আচ্ছা। আমরা তাকে অনেক খুঁজেছি, পাইনি। না, তোমার ভাই যে 7 মাসের জন্য গেল, সে কি তার মার সঙ্গে যোগাযোগ করতো ওই সময়টাতে? না, কারোর সাথে যোগাযোগ করতো না সেই সময়টাতে। তো আম্মুকে যখন ভাইয়ার কথাটা বলা হয়, আম্মুকে প্রায় 1 মাসের মতো হাইড করা হয়। আম্মু যখন কল দিয়ে বলতো যে ভাইয়াকে দেওয়ার কথা, তো আমরা দিতে পারতাম না, কারণ ভাইয়া তো ছিল না। বলা হতো যে না, এখানে গেছে, ওখানে গেছে, ও এখন নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স স্টোরি। কমপ্লেক্স বলছে এই কারণে যে দুটো শিশুর বড় হয়ে ওঠার জন্য আমাদের যে ধরনের পরিবেশ দেওয়া দরকার পরিবারে, আমরা খাওয়া দিচ্ছি, লেখাপড়ার জন্য অর্থনৈতিকভাবে যে সাপোর্টটা দেওয়া দরকার সেটার জন্য পরিবার রেখে বিদেশ পর্যন্ত চলে যাচ্ছি, সবকিছু ঠিক আছে, কিন্তু মানসিকভাবে যে পরিবেশটা দেওয়া উচিত সেটা যদি আমরা না দেই, তাহলে সন্তানের বেড়ে ওঠা যে কত ভয়ানক রকমের বিপজ্জনক অবস্থায় যেতে পারে, সেটা হচ্ছে আজকের এই জীবন গল্প।
একটা পরিবারের মধ্যে এই ধরনের ঘটনা, এটা অনেকেই হয়তো বা মনে করবেন এটা নাটক সিনেমাতেই ভালো লাগে শুনতে, কিন্তু বাস্তব জীবনে আসলে এগুলো শুনতে গেলেও কানে অনেক সময় তালা লেগে যায়। বাট দিস সোশ্যাল ট্যাবু ইজ আ প্রবলেম। এটা প্রবলেম বলেই এটা নিয়ে ডিসকাস হওয়া উচিত। কারণ আমি মনে করি যে এই যে ঘটনাটা আজকে এই মেয়েটাকে, কি যেন নাম বলছিলে তোমার? আরিফা 17.5 বছর বয়স, তাকে আজকে লাখ লাখ মানুষের সামনে প্রেজেন্ট করেছে। এবং আমি বিলিভ করি এরকম আরিফা সমাজে অনেক আছে, এবং এরকম আরিফার মতো পরিবার সমাজে অনেক আছে, যেটা একটা সন্তানের উপর ভয়ানক রকমের ইম্প্যাক্ট তৈরি করে। এবং আমি সবসময় এই জিনিসগুলোর বিপক্ষে, মানে বিপক্ষে ইন আ সেন্স যে আপনি যখন আপনার বেবিটাকে নিয়ে আসলেন দুনিয়াতে, তার মানে আপনি একটা রেসপন্সিবিলিটি নিয়ে এসছেন, এবং সেখানে কোনো কম্প্রোমাইজ নাই। আপনি যদি একটা মানুষের সুস্থ জীবন দিতেই না পারেন, পারিবারিকভাবে হোক অর্থনৈতিকভাবে হোক, তাহলে আপনি তাকে কেন নিয়ে আসলেন? প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, যদি আপনার সামর্থ্য না থাকে, আপনাকে চেষ্টা করতে হবে, প্রতি মুহূর্তে চেষ্টা করে যেতে হবে। ওই চেষ্টাটাই হলো আপনার প্রমাণ করা যে না, আপনি চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু আপনি চেষ্টা করলেন না, এমন কিছু করলেন যেটার জন্য একটা সন্তান ভয়ানক রকম ভাবে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এই ক্ষতিগ্রস্ত ব্যাপারটা অর্থনৈতিকভাবে দেখা যায় না, কিন্তু একটা মানুষকে শেষ করে দিতে পারে। দেখুন, একটা বাচ্চা কিন্তু পরিবার থেকে বের হয়ে গেছে, এবং যে বাবা যে কাজটা করছে বা মা যে বিষয়টা করলো, এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস হওয়া উচিত ছিল, যে প্রবলেমটা আসলে কোথায়। আমরা কি আমাদের প্রয়োজনটা ভুলে যাব? না, প্রয়োজনটা ভুলে যাব না, কিন্তু আমাদের প্রয়োজনটা যেন আরেকজনের জীবনে করতে হয়। মানে সব মিলে পরিবারের অবস্থাটাও তখন খুব একটা ভালো ছিল না। এরপর আমি জেএসসি পরীক্ষা যখন দিব, রেজিস্ট্রেশন করা শেষ, সেই মুহূর্তে একদিন রাতে প্রায় 12টার পর আমাদের কাছে একটা কল আসে। তো নানুর ফোনে কলটা আসে। কল আসার পর নানু রিসিভ করে দেখে যে ভাইয়া কথা বলতেছে। ওকে, মানে ওর ভয়েসটা তো চিনতো। তো কথা বলার পর নানু হুট করে ভয় পেয়ে আমার কাছে কল দিয়ে দিছে, যে এতদিন পরে সে কোত্থেকে কল দিল, কিভাবে আসলো। তো ভাইয়া আমার সাথে কথা বলতেছে, মানে তার বিহেভটা পুরো চেঞ্জ হয়ে গেছে। লাইক আগে সবাই ওকে খুব ভদ্র বলতো, আমি খুব বদমেজাজি ছিলাম, এজন্য আমাকে কেউ খুব একটা পছন্দ করতো না, বাট ভাইয়াকে সবাই অনেক বেশি ভালোবাসতো। তো এখন ওর সাথে যখন আমি ফোনে কথা বলতেছিলাম, আমার কাছে মনে হচ্ছে সবকিছু কেমন যেন চেঞ্জ, ওর কথাবার্তা, আচরণ। আর সে আমাকে তখন একটা কথা বলছিল যে আমি এখন সিগারেট খাচ্ছি। এই হ্যাবিটটা তার কখনোই ছিল না। এটা বলার পরে আমি ফোনটা কেটে দিছি ভয়ে, যে এটাকে আসলে আমার ভাই, সে তো আমার সাথে এই ধরনের কথা কখনো বলে নাই। ভয় পেয়ে কেটে দেওয়ার পরে নানু আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। তো আমি বললাম যে ও আমাকে বলতেছে ও সিগারেট খাচ্ছে। এটা বলার পরে সে আবার কল দেয়, কল দিয়ে কথা বলে। তো নানু তখন জিজ্ঞেস করে আব্বুর কাছে কল দিচ্ছে কিনা, বা আম্মুর সাথে কথা হয়েছে কিনা। তো তখন ও বললো যে আম্মুর তো নাম্বার নাই আমার কাছে, বাট আব্বুর সাথে কথা হয়েছে। আব্বু বলছে যে কালকে আব্বুর ওখানে যেতে, আমি কালকে ওখানে যাব। তো ও আসলো। কয়েকদিন সে ঢাকাতে ছিল, আমার মেজো খালামণির ওখানে ছিল। তারপর তাকে শরীয়তপুরে নিয়ে আসা হয়। তখনও সবকিছু ভালোই চলছে। আমার কিন্তু তোমরা জিজ্ঞেস করলে না তুমি কোথায় ছিলা এতদিন যাবত, কি কেন সিগারেট খেয়েছো, কি প্রবলেম, কি হচ্ছে? সে বলতো যে তার কাছে ভালো লাগেনি, তার পড়াশোনা ভালো লাগতো না, এই জন্য সে চলে গিয়েছিল। এক্সাক্ট রিজনটা সে তখন পর্যন্ত বলেনি কাউকে। ওকে, কারণ বাসায় আসার পরে সে জানে যে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক, ওই ব্যাপারগুলো এখন পর্যন্ত কেউ জানে না, এজন্য সেও বিষয়টা এড়িয়ে যায়। তো আবার যখন পরীক্ষা কাছে আসে, আমার মামারা সবাই একদিন বাড়িতে আসে। আসার পরে আমি শুনছি যে আমাকে দূরে রেখে তারা সবাই কিছু একটা নিয়ে ডিসকাস করছে, আমাকে ব্যাপারগুলো জানতে দিচ্ছে না। আমার পরীক্ষা যখন চলে আসছে তার 2 দিন আগে আমি ঘুমিয়ে পড়ছি। আমি তখন ছোট খালামণির সাথেই ঘুমাই। আমি আর খালামণি ঘুমানোর পরে রাত 2টা বাজে আমার ঘুম ভেঙে যায়। আমি প্রচুর এফএম শুনতাম, মিডনাইট পর্যন্ত এফএম শুনতাম। তো শুনতে শুনতে ঘুমায় পড়তাম। সেদিন এফএমটা শোনা হয়নি, মামারা সবাই বাসায় ছিল, এই জন্য 2টা বাজে যখন আমার ঘুম ভেঙে যায়, আমি তখন বাইরে খুব শাউট শুনতে পারি, যে সবাই খুব চিল্লাচিল্লি করছে আর বলছিল আমার নাম নিয়ে যে ওকে তো এখানে রাখা যাবে না, ওকে এখানে রাখলে আমরা কেউ এই বাড়িতে আসবো না। আমার বড় মামিও বলছিল যে ও কেন এখানে থাকবে, এত কিছুর পরে আপনি ওকে এখানে রাখতে চান। এগুলো আমার নানুকে বলার পরে নানু জাস্ট বলছিল যে আমি ওকে ফেলতে পারবো না, আমি ওকে কোথায় রাখবো, ও কার কাছে গিয়ে থাকবে, আমি ওকে আমার সাথেই রাখবো। যখন আমি এই কথাগুলো শুনছিলাম আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি জানতে চাচ্ছিলাম যে কি এমন হয়েছে যার কারণে তারা আমাকে এই কথাগুলো বলতেছে যে আমাকে এখানে রাখবে না। পরীক্ষার আগের দিন রাতে আবার শুনতে পেলাম যে আমার বাবার সাথে আমার ছোট খালামণির অ্যাফেয়ার ছিল। আমি যখন এই কথাগুলো শুনলাম আমার মনে হলো আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। মানে এটা নিয়ে রাতের বেলা গন্ডগোল হচ্ছিল? হ্যাঁ, এটা নিয়ে গন্ডগোল হচ্ছিল। এটা তোমার খালামণির বিয়ের পরে? হ্যাঁ, খালামণির বিয়ের 3 থেকে 4 মাস পরেই। আস্তে আস্তে জানতে পারলাম যে তোমার বাবা তখন কোথায় ওই সময়? বাবা তখন ঢাকাতে। আচ্ছা,
সে তখন ঢাকাতেই ছিল, ঢাকাতেই থাকতো। তো যখন এগুলো হয়, এই কথাগুলো যখন হচ্ছিল, তখন খালামণি নানুর বাসায় ছিল। তার হাজবেন্ডের সাথে তার তখন ঝামেলা চলছিল। এই ব্যাপারগুলো নাকি আরো প্রায় 2 মাস আগে থেকে কথাবার্তা হচ্ছিল, কিন্তু এইভাবে না। তখন পর্যন্ত খুব একটা কেউ জানতো না। বড় মামার বাসায় নাকি ছোট খালামুনির হাজবেন্ড বেড়াতে চায়, সেখানে গিয়ে সে মামা আর মামির সাথে এই কথাগুলো শেয়ার করে যে এরকম এরকম একটা কিছু হয়েছে। যখন আমাকে এগুলো বলা হয়, আমাকে একদম আমার নানু সামনাসামনি বলছিল যে তোর বাবাকে আমরা এত ভালো জানতাম, তোর বাবা এই কাজটা কিভাবে করলো। আমি তখন পড়ছিলাম, আমার পরীক্ষা পরের দিন। আমার কাছে প্রচন্ড খারাপ লাগছিল, আর আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাবা এমন কিছু একটা করতে পারে। আর এখন যে এই ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে, যেখানে আমার আম্মু আমার খালামণিকে অনেক বেশি আদর করতো, তার জামা কাপড় থেকে শুরু করে এভরিথিং আম্মুই দিত। আমার পরীক্ষার আগের দিন পর্যন্ত তো এগুলো ঠিক আছে, আম্মুর সাথে আমার তখন পর্যন্ত কথা হয়নি। আমি যে আম্মুকে ফোন দিয়ে বলবো যে মা এগুলো এগুলো তো ঘটছে, তুমি কি কিছু জানো কিনা, সেই সুযোগটাও আমি পাইনি। পরের দিন আমার পরীক্ষা, আমার প্রথম পরীক্ষার দিন। বাবা মার কাছে তো সবাই দোয়া চায়, যদি দূরে থাকে তাও দোয়া চায়। আম্মুর সাথে কথা বলতে পারিনি, কিন্তু আব্বুকে আমি কল দিলাম। কল দেওয়ার পরে আমার বাবার প্রথম প্রশ্ন ছিল, তুমি কার সাথে থাকতে চাও, তোমার আম্মুর সাথে নাকি আমার সাথে? তো আমার আসলে অনেক খারাপ লাগে, আমি তো দোয়া চাওয়ার জন্য আব্বুর কাছে কল দিছিলাম। এইরকম কোনো একটা প্রশ্ন আমি আশা করিনি। আমি তখন কিছু বলিনি, কলটা কেটে দিছি। কেটে দেওয়ার পরে পরীক্ষা দিতে গেলাম। এক্সাম হলে গিয়ে আমি লিখতে পারছি না, মানে আমার বারবার মনে হচ্ছে এসব কি হচ্ছে আমার চারপাশটায়। সবকিছু তো খুব ভালো ছিল, গোছানো ছিল, এগুলো কেন হচ্ছে? আমার বাংলা পরীক্ষাটা খুব খারাপ হয়। তো পরীক্ষা যখন দিয়ে আসছিলাম, আমি তো খুব কান্না করছিলাম। আমার 2টা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল স্কুলে, তো ওরা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, কান্না কেন করতেছি, সবকিছু তো ঠিক ছিল, হঠাৎ করে কি হলো? তো আমি তখন শুধু এইটুকু বলছিলাম যে আমার মামারা চায় না আমি আর নানু বাড়িতে থাকি, কিন্তু আমি এখান থেকে গিয়ে কোথায় থাকবো, আমার তো Okay. কারোর সাথে থাকার মতো জায়গা নেই। তো বলতেছে কেন, আঙ্কেল আছে না, আঙ্কেলের কাছে গিয়ে থাক, তোর তো এটা আরো ভালো একটা অপশন, ঢাকায় গিয়ে পড়তে পারবি, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। তো আমি বললাম যে না, এটা পসিবল না, যেহেতু এখানে থাকা স্টার্ট করছি, আমি চাই এখান থেকে পড়াশোনাটা কন্টিনিউ করতে। আর নানু যতটা আদর করে এতটা আদর কেউ আমাকে করবে না। আমি পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে তখন এই ব্যাপারগুলো নিয়ে গন্ডগোল হচ্ছে। তো নানু তখন মামাদেরকে বলল যে ওকে যদি তোরা এখানে না রাখিস, আমিও এখানে থাকবো না। আর তোর যদি ইচ্ছা হয়, আমার বড় মামাকে বলছে যে তোর যদি ইচ্ছে হয়, তুই আমাকে খাবারের কোনো টাকা টুকা দিস না, আমার লাগবে না, আমি এইভাবেই চলতে পারবো, যা আসে জমি থেকে সেটা দিয়ে চলতে পারবো। তো নানুর সাপোর্টটা আমার মনে হয় তখন সবচেয়ে বেশি কাজে লেগেছে মেন্টালি স্ট্রং থাকার জন্য। আম্মুর সাথে আমি ব্যাপারটা প্রথম শেয়ার করি আমার বাংলা পরীক্ষা শেষ হওয়ার পরে। আম্মু নাকি এই ব্যাপারগুলো শুনেছে, যখন থেকে কথা হচ্ছে তখন থেকেই শুনেছে, কিন্তু সে আমাকে কিছু বুঝতে দেয়নি। আর এটা নিয়ে বাবার সাথেও তার খুব ঝামেলা হয়েছে। যেটা হতো যে এই ব্যাপারের পরে বাবা আমাকে ফোন দিত না, আমি বাবার সাথে কথা না বলে থাকতে পারতাম না। আমি নিজের থেকেই তাকে দিনে 4 থেকে 5 বার কল দিতাম, কিন্তু সে রেসপন্স করতো না। কল রিসিভ করলেও বলতো যে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলি। এরপর আমি ক্লাস 9-এ ভর্তি হলাম, জেএসসি রেজাল্ট পাবলিশড হলো। রেজাল্ট খুব একটা ভালো হয়নি, তবুও আম্মু কোনো রকম খুশি ছিল। আর তখন থেকে আসলে স্টার্ট হয় আমার ওপর সবার যে একটা প্রেশার। আমি কারো বাসায় গেলেই প্রথম প্রশ্ন হতো, তুই কিছু জানতি না, তুই কি কিছু দেখিস নাই, এগুলো যে ঘটছে একদিনেই ঘটে গেল, তোর কি কখনো চোখে পড়ে নাই? তখন কিছু বলার ছিল না আমার, আমি ওখান থেকে চলে আসতাম। এরপর থেকে আশেপাশের মানুষগুলোর সাথে আমি কথা বলা খুব কমিয়ে দিই, কারো বাসায় যেতাম না, সবাইকে অ্যাভয়েড করা স্টার্ট করে দিই যে না, আমি আমার মতো করে থাকবো, কাউকে লাগবে না। যখন ক্লাস 9-এ ভর্তি হলাম, ক্লাসে পারফরমেন্স ভালো থাকার কারণে টিচাররা আমাকে খুব আদর করতো, সবাই চিনতো। একদিন তখন ফেব্রুয়ারি ছিল, আমি করিডোরে দাঁড়ানো ছিলাম স্কুলে, আমার একটা ফ্রেন্ড আমার সাথে ছিল। তো আমাদের স্কুলে কলেজও আছে। তো হঠাৎ করে কলেজের ভাইয়েরা যখন যাচ্ছিল, আমার একটা ফ্রেন্ড বলছিল, একটা ছেলেকে দেখিয়ে বলছিল যে এই ছেলেটা তো খুব সুন্দর, আমার খুব ইচ্ছে করে এর সাথে প্রেম করতে, যদি আমাকে বলতো আমি এক পায়ে রাজি হয়ে যেতাম। তো আমি হেসে দিছি, আমি কিছু বলি নাই। সে ছেলেটা এতটাও সুন্দর না যে তার সাথে প্রেম করতে হবে। এই কথাটা বলার পরে সে আমাকে বলছে যে তুমি জাস্ট ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাও। বলছি আমি যদি এখন হুট করে গিয়ে তাকে বলি যে ভাই আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ করবো, সে তো আমাকে একটা চড় দিয়ে দিবে, পিচ্চি মেয়ে কোত্থেকে আসছে ফ্রেন্ডশিপ করতে। এটা বলার পরে সে বলতেছে আমি তোমাকে ফোন নাম্বার কালেক্ট করে দিব এনিহাও, বাট তোমার ওর সাথে ফ্রেন্ডশিপ করে দেখাতে হবে, যদি তুমি না পারো তুমি স্কুলে আসবা না। লাইক একটা চ্যালেঞ্জের মতো হয়ে গেছে। তো আমি বললাম ওকে ফাইন, তুমি যদি আমাকে নাম্বার কালেক্ট করে দিতে পারো, আমি দেখবো বাকিটা কিভাবে কি করা যায়।
তখন পর্যন্ত আমার কোনো পার্সোনাল ফোন ছিল না। তো প্রায় 1 মাস পরে সে আমাকে একদিন মেসেজে একটা নাম্বার দিল, আর তার নামটা আমি এখানে বলতে চাচ্ছি না। তো নামটাও সাথে লিখে দিছিল যে এটা ওর নাম্বার। তো আমি ওকে জিজ্ঞেস করলাম কিভাবে কালেক্ট করছো, বলল যে আমার একটা ফ্রেন্ড আছে তার কাছ থেকে কালেক্ট করে দিছি। কোন ক্লাসে পড়ো তখন তুমি? তখন আমি ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ো। তোমার ভাই কি তোমার সঙ্গে থাকে? না, ভাইয়া তখন ঢাকাতে থাকতো, ঢাকাতে আব্বুর সাথে। বাবার সঙ্গে থাকতো? হ্যাঁ। তুমি থাকতো তোমার নানুর সঙ্গে? হ্যাঁ। আচ্ছা। তো আমি সেদিন রাতেই একটা মেসেজ দিই। মেসেজ দেওয়ার পরে হ্যাঁ, ছেলেটাকে মেসেজ দিই। ছেলেটা কি তোমাদের স্কুলের কলেজ সেকশনে পড়তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। সে তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়তো। তুমি তখন ক্লাস 9-এ? হ্যাঁ। তো মেসেজ দেওয়ার পরে সে রিপ্লাই দেয়, সাথে সাথে রিপ্লাই দেয়, জিজ্ঞেস করে কে। তো আমি আমার পরিচয়টা গোপন রেখেই তার সাথে কথা বলছিলাম। জি। আমি যখন তাকে মেসেজ দিছি তখন আমি আমার ফ্রেন্ডকে বললাম যে আমি তো তাকে মেসেজ দিছি, সে রিপ্লাই দিছে। তার আগে তুমি আমাকে একটু বলো, সেটা হচ্ছে যে আমি এখান থেকে আবার শুনবো তোমার কাছে, কিন্তু এটা নিয়ে তোমার বাবার সঙ্গে তোমার যোগাযোগ হতো, তোমার বাবা বিষয়টাকে ডিনাই করতো, মানে তোমার সঙ্গে কথা বলতে চাইতো না। বিষয়টা এরকম ছিল যে বাবা তোমাকে যে প্রশ্নটা করেছিল যে তুমি কার সঙ্গে থাকবা, বাবার সঙ্গে থাকবা নাকি ওখানে থাকবা, সেটার সিদ্ধান্ত আসলে এসে পায়নি, বা তুমি বাবার সঙ্গে থাকছো না এই কারণে বাবা তোমার উপর রাগ করেছিল, বিষয়টা কিরকম? না, বিষয়টা এমন না। বাবা আসলে চাইতোই না, সে আমাদেরকে দূরে সরাতে চাচ্ছিল আস্তে আস্তে। সে চাচ্ছিল তার মতো করে আলাদা থাকতে। আমি ঘুরে দেখি আমি অবাক হয়ে গেছি। পরে ওখান থেকে চলে আসি, তার সাথে তখনও কোনো কথা বলিনি। চলে আসার পরে অনেকবার মেসেজ দিল আরেকবার চাওয়ার জন্য। তো আসলে আমি ভয় পেতাম খুব, আমার যে চাচাতো মামারা ছিল সে যদি দেখে ফেলে বা কেউ যদি দেখে, এটা নিয়ে কিছু একটা হয়ে যাবে। এমনিতেই তো বাসায় এত ঝামেলা আমাকে নিয়ে, আমাকে তারা এখানে রাখতে চাচ্ছে না। আমি ভয় পেয়ে ওখান থেকে চলে আসার পরে নানু আসলে আমাকে খাবার জন্য রাখছিল অনেকক্ষণ যাবত, আমি আসছিলাম না, আমি ওখানে দাঁড়াইছিলাম। পরে চলে এসে খেতে বসছি, সে তো ননস্টপলি আমাকে মেসেজ দিয়েই যাচ্ছে আরেকবার যাওয়ার জন্য। আমি আর যাইনি। তো সেদিন রাতে কথা হলো, আমি অনেক রাত পর্যন্ত এফএম শুনতাম, সেদিনও শুনছিলাম। সে তখন থেকে আর কি খুব কেয়ার করা স্টার্ট করলো, লাইক এত রাত পর্যন্ত এফএম শোনা ভালো না, ঘুমিয়ে পড়েন, পরদিন আপনাকে ক্লাসে যেতে হবে, গিয়ে ক্লাসের মধ্যে ঘুমাবেন, টিচার তো বকা দিবে। এরপর 2 মাসের মতো ভালোই চলছিল। হঠাৎ করে সে যেটা করা স্টার্ট করে, আমি যদি তাকে মেসেজ না দেই বা আমি যদি তার সাথে কথা না বলি, কোনো অকেশনে যদি আমি তাকে উইশ না করি, সে খুব রেগে যায়। আচ্ছা। তখন 14 এপ্রিল চলে আসছে, পহেলা বৈশাখ। আমি পহেলা বৈশাখে তাকে মেসেজ করিনি, আমার মনে ছিল না। তো পরদিন সকালবেলা আমি উইশ করার পরে সে খুব রাউড বিহেভ করা স্টার্ট করলো, যে কেন তাকে আমি উইশ করি নাই, আমি মেবি তাকে পছন্দ করছি না, সে যে আমার সাথে কথা বলে এটা এখন আমার কাছে বিরক্তিকর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমি বললাম না, এমন কিছু তো না, আমি জাস্ট এমনিতে ভুলে গেছিলাম, এই জন্য আর উইশ করা হয়নি। সেটা নিয়ে সে গ্রুপ ক্লাসগুলো যে হতো সেগুলো তাদের কলেজ সেকশনেই হতো। তাদের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা ওখানে গিয়ে গ্রুপ ক্লাস করতাম। তো সেদিন তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল কৃষি শিক্ষার। তারা ওখানে পরীক্ষা দিচ্ছে, আমরা যে রুমে গিয়ে ক্লাস করছি সেই রুমের বাইরেই ব্যালকনিতে তারা বসে পরীক্ষা দিচ্ছে টিচারের কাছে। তো তার পরীক্ষা শেষ হওয়ার পরে সে একদম এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যেখান থেকে ক্লাসের বাইরে থাকলেও আমাকে দেখা যায়। আমার কাছে খারাপ লাগছিল যে কেন আমাকে এভাবে দেখছে, কেন এভাবে নোটিস করছে। আমি ওখান থেকে সরে সামনে গিয়ে বসি। তো সেদিন ক্লাসটা কন্টিনিউ করার পরে আমি আমার ফ্রেন্ডগুলোর সাথে ডিসকাস করলাম যে সে তো আমাকে এতবার সরি বলেছে, তো আমি কি তাকে রিপ্লাই দিব কিনা। তো বলতেছে আচ্ছা দাও, বাসায় গিয়ে কথা বলো, গিয়ে দেখো কি বলতে চায়। তো আমি বাসায় গিয়ে তাকে মেসেজ দেই, দেওয়ার পরে আবার সবকিছু নর্মাল হয়। সে অনেকবার সরি বলার পরে আবার কথা বলা স্টার্ট করি। আমাদের ফোনে খুব কম কথা হতো, হয়তো 2 সপ্তাহে একবার ফোনে কথা হতো, বেশিরভাগ সময়টা মেসেজে কথা বলতাম। 2-3 দিন যাওয়ার পরে আমি একদিন বলি যে আমার প্রচন্ড মাথা ব্যথা করতেছে, এখন মেসেজ করতে পারবো না, আমার খারাপ লাগতেছে। সে তখন আমাকে একটা মেসেজ পাঠায় যে বাসা তো খুব কাছে, আমি কি আসবো, দেখে যাবো। বলছি না, আপনার আসার দরকার নেই, আপনি কেন আসবেন। তো সে বলতেছে ওকে ফাইন, আমি মেসেজ করতেছি, যদি খারাপ লাগে তখন বলবেন যে হ্যাঁ খারাপ লাগতেছে। আর এর মাঝখানে সে আরেকটা টেক্সট করে যে আমি আপনার মাথায় হাত বুলাই দিয়ে আপনি ঘুমায় যান। ব্যাপারটা একটু আমার কাছে অন্যরকম লাগে, হঠাৎ করে এই কথাটা সে আমাকে কেন বলবে। দেন আমি আবার পরের দিন স্কুলে গেলাম, স্কুলে গিয়ে ফ্রেন্ডদের সাথে এই ব্যাপারগুলো শেয়ার করলাম, সে তো এগুলো বলতেছে। তো ওরা এমন একটা ভাব নিয়ে আমাকে একটা কথা বললো, এই ছেলে তোমাকে প্রপোজ করবে, জীবনেও না, এটা তো জাস্ট সে এমনি বলে ফেলছে কথার প্রসঙ্গে। আমি বললাম আচ্ছা আমি কি দেখতে এতটাই খারাপ, এতটাই কুৎসিত যে আমাকে সে প্রপোজ করতে পারবে না।
বাসায় চলে আসি, আবারও তার সাথে কথা বলা স্টার্ট করি। হুম। তো একদিন হুট করে সে আমাকে রাতে প্রপোজ করে বসে। তো করার পরে আমি সেদিন এটা কি তাকে বললাম, এসএমএস এর মাধ্যমেই করে নাকি হ্যাঁ মেসেজে। মেসেজেই করে? হ্যাঁ। আচ্ছা। তো সে যখন প্রপোজ করে আমি তাকে না করে দিই, রিফিউজ করে দিই। করার পরে সে বললো ওকে ফাইন, তুমি যদি সময় নিতে চাও সময় নিতে পারো, আমার কোনো প্রবলেম নেই, আর আমি জোর করছি না, আমার জোর করার দরকারও হবে না। হুম। তখন থেকে সে যেটা করলো, কলেজে আসা কমিয়ে দিল। সে চেষ্টা করছিল ট্রান্সফার হওয়ার অন্য কোনো কলেজে, সেটার জন্য অ্যাপ্লাই করেছে। হুম। তো আমার সাথেও তার খুব কম দেখা হতো। একদিন আমি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সো আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা ছিলাম। হুম। তো সেদিন যখন আমি আসছি তার সাথে আমার রাস্তায় দেখা হয়, সেও একটা ব্ল্যাক কালারের ড্রেস পরা ছিল। তো দিন বাসায় আসার পরে মানে বলতেছে হ্যাঁ আজকে তো ম্যাচিং হয়ে গেছে ড্রেসেও। হুম। বললাম ম্যাচিং হয়ে গেছে, এটা তো আহামরি কিছু হয় নাই, ম্যাচিং হলেই কি আর না হলেই কি। হুম। তো সে বলতেছিল যে হ্যাঁ আপনি মেবি আমার মেসেজে বিরক্ত হচ্ছেন, আমি আর মেসেজ করব না। বললাম ওকে ফাইন, মেসেজ করার দরকার নাই। তবুও করতো, হঠাৎ করে 2-1টা মেসেজ করতো, আবার করতে করতে কথাও হতো অনেকক্ষণ পর্যন্ত। এর মাঝখানে যেটা হয় যে কোনোভাবে আমার নানু বুঝতে পারে ব্যাপারটা, যে না ও কিছু একটার মধ্যে আছে, কারোর মানে সাথে আপনি কথা কিছু একটার বলতেছে। মধ্যে ফলিং হচ্ছেন। হ্যাঁ। হ্যাঁ, নানু আমাকে একদিন জিজ্ঞেস করে তুমি কি কারোর সাথে কথা বলো। আমি আসলে এই প্রশ্নটার জন্য তখনও প্রস্তুত ছিলাম না। আমি বললাম না তো, আমি কারোর সাথে কথা বলি না, সবকিছু ঠিক আছে। তো যেটা হয় যে সে আমাকে একদিন রাতে বলল সে বাংলাদেশের বাইরে চলে যাওয়ার জন্য ট্রাই করতেছে, চলে যাবে, পড়াশোনা আর করবে না, এখানে স্টপ থাকবে। তো এটা বলার পরে আমার খারাপ লাগে যে কেন চলে যাবে, এখানেই থাকতো, পড়াশোনা করতো, কথা তো হচ্ছিলই, ফিল করতেছিলাম কিছু একটা হয়তো বা হচ্ছে। আর যেটা হতো, আমার তো খুব একটা ফ্রেন্ড ছিল না, আমার সবসময় লোনলি ফিল হতো যে আমার সাথে কথা বলার মতো কেউ নাই, আমাকে কেয়ার করার মতো কেউ নাই, আমি কোথাও গেলে আমার সাথে ঘুরতে যাওয়ার মতো কেউ নাই। তো একদিন রাতে সে আমাকে বললো তার পাসপোর্ট হয়ে গেছে, এখন সে ভিসার জন্য অ্যাপ্লাই করবে, সে চলে যাবে। ছেলেটার নাম কি ছিল? ওকে আমি মুশি বলে ডাকতাম। ঠিক আছে, ইউ ক্যান কল হিয়ার মুশি, নো প্রবলেম। হ্যাঁ। Okay. তো বিদেশ কেন যাচ্ছে? তার পড়তে ভালো লাগে না, এই জন্য সে চলে যাবে। ওকে। তো একদিন সে বলল যে সবকিছু ডান, এখন সে চলে যাবে, শুধু ডেটটা আসা বাকি। তো সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত কথা বলছি। তো সে আমাকে সেদিন একটা কথা বলছিল যে আজকের পরে হয়তো বা আর কখনো কথা হবে না, কারণ 2-1 দিনের মধ্যে তো আমি চলে যাব, এই কয়েকদিন অনেক ব্যস্তও থাকবো, সারাদিন তো আর মেসেজ করা পসিবল না, যেহেতু আমরা ফোনে কথা বলি না। তো আমি মেনে নিলাম, আচ্ছা ফাইন। তো সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতে বলতে আমি তার প্রতি অনেক বেশি উইক হয়ে গেছিলাম, যে কথা না বলে থাকতে পারতাম না, কথা বলতেই হতো, সেটা মেসেজের থ্রুতেই হোক বা ফোনের থ্রুতেই হোক। তো ওই দিন রাতে আমি তাকে সে আমাকে প্রপোজ করেছিল, সেটার অ্যান্সার দিয়ে দিই যে না, আই কান্ট লিভ উইদাউট ইউ, আমার লাগবেই আপনাকে, আমার আপনার সাথে কথা বলা লাগবেই, আমি থাকতে পারবো না এভাবে। তো সে বললো আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। তো আমি তাকে খুব রিকোয়েস্ট করি বাংলাদেশের বাইরে না যাওয়ার জন্য। তো তাকে আমি যেতে না করার পরে সে বললো আচ্ছা আমি বাসায় কথা বলে দেখি, যেহেতু আমি সবার ছোট, আর আমার বড় আমার বোনরা আছে, আমার দুলা ভাইরা আছে, তাদের সাথে আমি কথা বলে দেন তোমাকে জানাবো। তো 2 দিন পরে সে বললো ওকে ফাইন, আমি যাচ্ছি না, আমি পড়াশোনাটা কন্টিনিউ করব। তো এর মাঝখানে বাসায় প্রবলেম গুলো চলছিল, আব্বু টোটালি আমাদের সাথে যোগাযোগ করা অফ করে দিছে, খুবই রেয়ার তার সাথে আমার কথা হতো। ভাইয়ার কাছ থেকে জিজ্ঞেস করতাম সে কেমন আছে, ঠিক মতো খাচ্ছে কিনা। তো ভাইয়ার কাছ থেকে আপডেট পেতাম বলে বাবাকে আমিও কল করা অফ করে দিই, যেহেতু সে আমাকে ওভাবে কথা বলতে চায় না আমার সাথে, একটু এড়িয়ে চলছিল। তার মুশির সাথে আমি আমার ফ্যামিলির ব্যাপারগুলো তখন পর্যন্ত শেয়ার করিনি। আমি ভয় পেতাম যদি আমি এগুলো বলার পরে সে আমার সাথে রিলেশনটা না রাখে, এই ভয়গুলো কাজ করতো বলে আমি কখনো তার কাছে বলিনি। আর সেও কখনো আমাকে জিজ্ঞেস করেনি আমি নানু বাড়িতে কেন থাকি। ক্লাস 9টা এভাবে পার হয়ে গেল। আমি যখন ক্লাস 10-এ উঠলাম তখন আমার আম্মু বাংলাদেশে আসেন। তো আম্মু যখন বাংলাদেশে আসেন আমাকে বলা হয় যে আম্মু বাংলাদেশে আসবেন, ভাইয়া তাকে রিসিভ করতে যায়। আম্মু আমার ছোট মামার বাসায় উঠে, মামার বাসা ঢাকাতেই ছিল। তো আমি আর নানু গ্রাম থেকে ঢাকাতে যাই। যখন ঢাকাতে যাব তখন নানুর হাতে টাকা ছিল না। তো আমি টিউশন পড়াতাম, আমার 2টা কাজিনকে পড়াতাম। মানে আমি এতটা খুশি ছিলাম আম্মুকে দেখবো যে আমি সেই টাকাগুলো সব নানুকে দিয়ে দিছে, বলতেছে এটা দিয়ে আমরা ঢাকায় যাব, আম্মুর জন্য কিছু একটা কিনবো, এতদিন পর সে আসতেছে। তো আমি যখন ঢাকায় যাই, আমি গিয়ে আমার বড় মামার বাসাতে উঠি নানু সহ। আম্মু আসে ভাইয়ার সাথে। আম্মু যখন আসে সে আমাকে ওভাবে না খেয়াল করেনি, মানে সে চিনতে পারতেছিল না। সে ভাবতেছিল কত বছর পরে আসলো বলো তো? আম্মু প্রায় 2.5 বছর। 2.5 বছর পরে। আচ্ছা।
তো আমি অনেক রোগা হয়ে গেছিলাম, খুব কালো হয়ে গেছিলাম। সে ওভাবে আমাকে বুঝতেই পারিনি যে এটাই আমি হব। সে একটু অবাক হয়ে গেছে আমাকে দেখে। তো এটা বলার পরে আমি হেসে দিছি। তো আম্মু আমাকে জড়ায় ধরলো, হাক টাক করলো। যেদিন প্রথম 2 বছর থেকে 2.5 বছর পর আমি আম্মুর সাথে শুলাম রাতে, অনেক গল্প করলাম এতদিন কি হয়েছে। আম্মুর সাথে অনেক গল্প করার পরে পরের দিন আমরা শপিং করতে যাই মামি সহ। সেখান থেকে আমরা শপিং টপিং করে বাসায় আসি। তো আর কি সব ধরনের কথাই তখন পর্যন্ত বাসায় হয়। খালামুনির সাথে বাবার ওই অ্যাফেয়ারটার কথাও তখন হচ্ছিল। তো আম্মুকে মামা অনেক দোষারোপ করছিল। আম্মু বলতেছিল আসলে আমার কিছু করার নেই, এটা আমার ভাগ্যে ছিল, এই জন্য হয়ে গেছে, এখন আমি কি করতে পারি। বাট আমি চাই আমি আমার ছেলে মেয়ে নিয়ে সবসময় একসাথে থাকবো, সুখে থাকবো। আচ্ছা। আর আমি কোনো বিয়েও করব না। এই ডিসিশনটা আম্মু তখনই নেয়। আর তখন থেকে আমি ঠিক করি যে জীবনে যাই করি না কেন, যত বড়ই হই না কেন, আম্মুর জন্য করব প্রত্যেকটা জিনিস। আর তার জন্য হলেও আমাকে এমন একটা লেভেলে গিয়ে দাঁড়াতে হবে, স্ট্যাবলিশ হতেই হবে, যাতে মানুষ আমাকে কোনো কিছু না বলতে পারে বা আমার মাকে কোনো কিছু না বলতে পারে। যখন ক্লাস 10 উঠলাম তখন আম্মু আমার সাথে গ্রামে চলে আসে নানুর বাসায়। নানুর বাসায় তো তখন আমি আর নানুই থাকতাম, কারণ আমার ছোট খালামণির তখন আরেকটা বিয়ে হয়ে গেছে। তো খালামণির বিয়ে হয়ে যাওয়ার পর খালামণি শ্বশুর বাড়িতে থাকে, আমি নানু আম্মু একসাথে থাকতাম। আস্তে আস্তে অনেক মাস থাকার পরে আম্মু ডিসাইড করে আম্মু আর যাবে না জর্ডান, সে অন্য কোথাও যাওয়ার ট্রাই করবে। ভাইয়াও ছিল, ভাইয়াও থাকতো আমাদের সাথে, সে ঢাকাতে পড়তো, তখন আসতো। ভাইয়ের সাথে না আমার খুব ঝগড়া হতে লাগলো, তখন ও আমাকে সহ্য করতে পারতো না, আম্মু আমাকে প্রচন্ড আদর করতো এই জন্য। আচ্ছা। তো ওর সাথে জেলাসি হওয়ার কারণে ঝগড়াটাও অনেক বেশি হতো, তো সম্পর্কটাও আস্তে আস্তে খারাপ হতে থাকে। আমি ওর সাথে খুব একটা কথা বলতাম না, কারণ কথা বলতে গেলেই সে রেগে যায়, আমার সাথে ঝগড়া করে। এরপর সাথেও আমার কন্টিনিউয়াসলি কথা হচ্ছে। কথা বলার প্রসঙ্গে আমি একদিন ওকে বলি যে আমার সিজিপি এত। তো আম্মু বলতেছে কে কল দিছে, তো এখন তো বলতে পারতেছি না সে কল দিছে। তো আম্মু জিজ্ঞেস করতেছে তোমার ফ্রেন্ড কল দিছে, তোমার ফ্রেন্ডের রেজাল্ট দেয় নাই? বলছি না, ওর রেজাল্ট এখনো পাইনি। তো রেজাল্ট পাবলিশড হওয়ার পরে ডিসাইড করতেছিল সবাই আমাকে কোথায় রাখবে, কোথায় ভর্তি করবে। আমার ইচ্ছে ছিল ঢাকায় ব্যাক করার, ঢাকাতেই পড়ার, বাট আম্মু চাচ্ছিল না, কারণ থাকা খাওয়ার একটা প্রবলেম হবে, আর সে মেয়েদের কোনো হোস্টেলেও আমাকে রাখবে না। মানে গ্রামের মানুষের একটা ধারণা হচ্ছে হোস্টেলে থাকা মানেই মেয়েরা খারাপ হয়ে যায়। শরীয়তপুরে একটা মহিলা কলেজ আছে, সেখানে আমাকে ভর্তি করা হয় আমার একদম অনিচ্ছার বাইরে, আম্মু সবকিছু করে। তো ওখানে আমি যখন ভর্তি হই, বাসা থেকে কলেজে যেতে প্রায় 1 ঘন্টা লাগতো, বাট অনেকটা জার্নি করতে হতো। সো আম্মু চাচ্ছিল না যে আমি বাসায় থাকি, আর মামারাও অনেক কিছু বলতো, মামুনি অনেক কিছু বলতো, আমার বড় মামি যে, এজন্য কেউ চাচ্ছিল না যে আমি বাসায় থেকে পড়ি। আমাদের কলেজের একটা হোস্টেল আছে, তো আম্মু আমাদের যে হোস্টেল সুপার ছিল তার সাথে কথা বলে আমাকে ওখানে ভর্তি করে দেয়। আমি প্রথম 1 মাস বাসা থেকে কলেজটা কন্টিনিউ করি, এরপরে হোস্টেলে উঠে যাই। আমার যখন রেজাল্ট পাবলিশড হয় আর আমি কলেজে ভর্তি হব, তার 2 দিন আগেই আম্মু আবার জর্ডানে চলে যায়। ওকে। তো চলে যাওয়ার পরে আমি 1 মাস কলেজ থেকে বাসায় যাতায়াত করতাম। পরে যখন আমি চলে গেলাম, তো আম্মু নানুর সাথে কথা বললো, মানে মামারা চাচ্ছিল যে নানু ঢাকায় চলে যাক, নানু ঢাকায় গেলে নানুকে তারা দেখবে, কিন্তু যদি নানু এখানে থাকে নানুকে তারা খাবার টাবার কোনো কিছু দিবে না। সো আম্মু নানুর সাথে একদিন কথা বললো, কথা বলে জিজ্ঞেস করলো আপনি কি চান, আপনি যদি চান ঢাকায় যেতে আপনি যেতে পারেন, কিন্তু যদি এখানে থাকেন আপনার সব দায়িত্ব আমি নিব, ওটা আপনার ভাবা লাগবে না। তো নানু ডিসাইড করলো যে সে গ্রামেই থাকবে, সে ঢাকাতে মামাদের বাসায় যাবে না। আম্মুই তখন থেকে নানুর দেখাশোনাটা করে আসতেছে। আমি কলেজে ভর্তি হয়ে গেলাম। 2016 ডিসেম্বরে স্কাউট ক্যাম্প হয়, আমাদের কলেজ থেকে স্কাউট ক্যাম্পে যাওয়া হয়। তো আমরা মোট 16 জন গেছিলাম। তো ওখানে গিয়ে রোভার মুডে আমাদের কলেজ থেকে যে 8 জন সিলেক্ট করা হয়, সেই 8 জনের মাঝখানে আমিও ছিলাম। তো রোভার মুডে গিয়ে আমাদের পাশের তাঁবুতেই কিছু ছেলেরাও ছিল, মেয়েরাও ছিল। তো আমি একদিন, ওরা আমাদের কাছ থেকে একটা পানির পট নিছে, তো সেটা আনার জন্য যখন ওদের তাঁবুর ভেতরে যাই, একটা ছেলে ওখানে শোয়া ছিল। তো সে কিছু একটা বলছে, আমি ওটা শুনিনি, আমি ওখান থেকে বের হয়ে চলে আসি। আমি একটু ফ্ল্যাশব্যাকে যাব, এর মাঝখানে ওর সাথে টোটালি আমার কথা অফ হয়ে যায়। আমরা কোরবানির ঈদের পরে একবার দেখা করছিলাম, তো যেদিন দেখা করি সেদিন আমরা বাইরে দেখা করি, সেটাই তার সাথে আমার বাইরে প্রথমবার দেখা।
তো দেখা করার পরে ভালোই ছিল দিনটা, আমরা ফুচকা খেয়েছি, ঘুরেছি। এরপরে যখন আমি বাসায় আসলাম সেদিনও সে আমার সাথে কথা বলছে। এরপরে সে আমার সাথে একদম টোটালি কথা বলা অফ করে দিছে। আমি তাকে 1000বারও ফোন দিছি, সে কখনো আমার কল আর পিক করে নাই, আমার সাথে টোটালি কোনো যোগাযোগ করে নাই। আমি যখন হোস্টেলে চলে গেছি তখনও সে আমার সাথে আর যোগাযোগ করে নাই। ইভেন সে কেন আমার সাথে কথা বলতেছে না সেটার কোনো রিজনও সে তখন আমাকে দেয়নি। ওকে। তো যখন স্কাউট ক্যাম্পে গেলাম ওখানে অনেক ছেলে কথা বলতে আসতো, কিন্তু কারোর সাথে আমি কথা বলতাম না। মানে আমার মনে হচ্ছিল ছেলেদের প্রতি আমার কেমন যেন একটা অ্যালার্জি তৈরি হয়ে গেছে, আচ্ছা, ওদের কাছ থেকে একটু দূরে থাকতাম। ওকে। ওখান থেকে যেদিন চলে আসলাম সেদিন আমার একটা ফ্রেন্ড ছিল হোস্টেলের, ও আমাকে একটা ছেলের কথা বলল যে তোমাকে পছন্দ। কালচি কবরস্থানে। তো ওখানে 5 মিনিটের মতো মনে হয় আমি ছিলাম, এর বেশি আমি থাকিনি। আমি ভাইয়াদেরকে বলে ফুপিদেরকে বলে চলে আসছি, কারণ আমি ওখানে কেন থাকবো, যেহেতু বাবাকে আমি আর দেখতে পারতেছি না, আর ওখানে সবাই বাজে ধরনের কথা বলতেছে, তো চলে আসছি ওখান থেকে। আসার পরে যেটা জানতে পারি যে বাবা নাকি খুব করে চাইতো আমি একবার তার সাথে দেখা করি, সে নাকি আম্মুকে সবসময় বলতো। তো আম্মু একবার আমাকে বলছিল যে তোমার বাবাকে তোমার ফোন নাম্বার দিব আর তোমাকে তোমার বাবার ফোন নাম্বারটা দিব, তুমি তার সাথে গিয়ে একবার দেখা করে আইসো। তো দেখা হয় নাই, কারণ আমি অসুস্থ হয়ে গেছিলাম, এই জন্য আর দেখাটা করতে পারিনি। ওখান থেকে আসার পরে আমার অতটা খারাপ লাগতেছিল না, কেন জানি আমার খুব খুশি লাগতেছিল, অনেক বেশি খুশি লাগতেছিল। আজকে আমি সবার কাছে বলবো যে হ্যাঁ আমার বাবা মারা গেছে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিব আমার বাবা মারা গেছে। হয়তো আর কোনোদিনও কারো কাছে আমাকে বলতে হবে না, ছোট হতে হবে না যে আমার বাবা আলাদা থাকেন বা একটা ফ্যামিলির রিজনের কারণেই সে আলাদা থাকেন। তো অ্যাডমিশন টেস্টও প্রায় শেষ হয়, এর মাঝখানে আমার বাসায় একটা বিয়ের প্রপোজাল আসে। তো আম্মু চাচ্ছিল যে বিয়েটা হয়ে যাক, আর এর মাঝখানে ফরহাদের সাথেও রিলেশনটা চলছে কোনো রকম। ওইভাবে কথা হতো না, মাঝে মধ্যে কথা হতো, মাঝে মধ্যে সে নক দিত, আর যখনই একটু ভালোভাবে কথা বলতাম তখনই সে আবার সেই বিয়ে, ফিজিক্যাল রিলেশনশিপ এগুলোকে টেনে নিয়ে আসতো। তো এই জন্য আবার 2-3 দিন পর কথা বলতাম, একসাথে কথা বলতাম না। তো আম্মু যখন বিয়ের জন্য আমাকে প্রেশার দিচ্ছিল, আমি তখন আম্মুকে সবকিছু বুঝায় বলি, আমার যা যা বলার ছিল সবই বলি, যে না আমি পড়তে চাই, আমাকে পড়তে হবে, তোমার জন্য কিছু একটা করতে হবে। আর সোসাইটিতে এমন একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়াবো তখন আমাদের পাস্ট টেনে কেউ আর আমাদেরকে কোনো কিছু বলবে না। তোমার ভাইটার কি অবস্থা হলো ওই সময়? ভাইয়া তখনও মালয়েশিয়াতে আছে। তখন মালয়েশিয়াতে? হ্যাঁ, আচ্ছা, ওখানে আছে, ফোন দেয়, মাঝে মধ্যে কথা হয়। তো এর মাঝখানে ফরহাদ যখন আমাকে প্রচন্ড প্রেশার দিচ্ছিল আর আমার ফ্যামিলি নিয়ে সে কন্টিনিউয়াসলি আমাকে একটা বলতো, আমি তখন ডিসাইড করি এই রিলেশনশিপটা আমি এনিহাও শেষ করে দিব, কন্টিনিউ করব না। মানে ফ্যামিলি নিয়ে বলতো, মানে তোমার বাবা মার সেপারেশন নিয়ে এসে বলতো? সব সময় বলতো, প্রত্যেকটা কথায় কথায় আমাকে এই ব্যাপারটা নিয়ে কথা বলতো। তো এজন্য আমি তার সাথে রিলেশনটা শেষ করে দিই একদম। তো এরপরে আমি অ্যাডমিশন টেস্ট দেই, আল্লাহর রহমতে আমার ঢাকাতে একটা কলেজে হয়ে যায়, ওখানে অ্যাকাউন্টিং এ ভর্তি হই। আম্মুর ব্যাপারটা যেটা আমি সবার কাছে এখনো পর্যন্ত বলি যে আমার মা বাহিরে থাকেন না, আম্মু ঢাকাতে থাকেন, এটাই বলি। আমি যখন ঢাকাতে স্টে করি তখন যদি অপরিচিত কেউ আমাকে জিজ্ঞেস করে আমি বলি আম্মু গ্রামে থাকেন, আম্মু আমার সাথে থাকেন না। এখনো যে আম্মু বাহিরে থাকে এই ব্যাপারটা আমি কারোর সাথে শেয়ার করি না, মানে আমার কাছে খারাপ লাগে। আর এখনো মনে হয় যে আমি যদি এই কথাটা বলি সবাই হয়তো আমাকে 1000টা প্রশ্ন করবে, কেন বাহিরে থাকেন, কি সমস্যা, আর এইগুলোর উত্তর দিতে গেলে আমাকে আবার পেছনের কথাগুলো টানতে হবে। আমি এখনো কারোর কাছে বলি না যে আম্মু বাহিরে থাকেন। আল্লাহর রহমতে সবকিছু ভালো চলছে। আমি জানি যে তোমার গল্পটা এখানে শেষ হয়ে যাবে, বিকজ তুমি এই জায়গাটাতে আছো। আমরা ইভেন 10-এর গল্পটাকে বড়ও করতে চাই না। যে লজ্জাটা তুমি তোমার মাকে নিয়ে পাচ্ছ, যদি প্রশ্নটা খুব রাফলি করি, কেন পাও? আমি মানুষের কথাকে ভয় পাই। আচ্ছা, মানুষ তোমাকে খাওয়ায় না? তোমার মা তোমাকে খাওয়ায়? আমার মা। তাহলে যেই মানুষরা তোমাকে একবেলা খাওয়ায় না সেই মানুষের কথা লজ্জা পেলাম কি? যেই মা তার সন্তানকে কাছে রাখতে পারেনি, পরের বিদেশে গিয়ে নিজের জীবনটা বাজি রেখে সারা জীবন কষ্ট করে এবং সংসারের ভালোর জন্য গেল, সংসারটাও হারালো, তো সেই মা
তোমাকে রুটি রুজি করে খাওয়ায়, জি তাই না? তোমার ভবিষ্যতের জন্য চিন্তা করে, চাইলে তার একটা বিয়েও করতে পারতো, করেও নাই। জি মানুষের বাসায় গিয়ে খুব কষ্ট করে কাজ করে বিদেশে। তো সেই মায়ের পরিচয় দিতে তুমি লজ্জা পাও, এটা কি ঠিক হচ্ছে? না আমি তোমাকে খুব স্ট্রেটলি কোশ্চেনগুলো করছি, কারণ আমি জানি যে বাংলাদেশে অনেক সন্তানরাই এটা করে, এবং অনেক কৃষকের সন্তান আছে যারা অনেক বড় বড় অফিসার হয়, কিন্তু তারা বলতে লজ্জা পায় যে আমার বাবা কৃষক ছিল। এটা আসলে ওদের দোষ না, এটা আসলে সমাজের দোষ। কিন্তু কথা হচ্ছে যে পাল্টাবে কোত্থেকে? কেউ যদি শুরু না করে পাল্টাবে কোত্থেকে? তো কাউকে না কাউকে তো শুরু করতে হবে। তোমার বয়স এখন 17, তুমি কাদামাটির মতো আছো। তুমি যদি লজ্জা পাও, এটা তোমার ভুল ধারণা। তোমার ভেতরে কিন্তু বিবেক আছে, কারণ যে ছেলেটাকে নিয়ে, যে ছেলেটা তোমাকে বারবার বিয়ের চাপ দিচ্ছিল, তুমি তাকে বিয়ে করে একটা সুন্দর জীবন বেছে নিতেই পারতে। আমি জানি না জীবনটা সুন্দর হতো কিনা, বাট বলার জন্যই বলছি। তো তুমি সেটা করনি, কারণ তোমার বাবা মাকে নিয়ে তারা সে খোটা দেয় বা তোমাদের, তো তুমি একটা খুব রাফ একটা ডিসিশনে এসছো, যেটা তোমার জন্য কঠিন ছিল। তার মানে তোমার মধ্যে তো বিবেক বোধ আছে, তুমি একই বিবেকটা এই জায়গাটা একটু কাজে লাগাও। তোমার বাবা যদি কোনো ভুল করে থাকে, সেটা তার ভুল, কিন্তু তুমি তো তার পরিচয়টা অস্বীকার করতে পারো না, অফকোর্স পারো না। 1 2 নাম্বার হচ্ছে যেটা, যে তোমার মা যে পরিশ্রমটা করে যাচ্ছে, সেটাকে তোমার খুব প্রাউডলি বলা উচিত, আমি যেটা মনে করি। সো আজকের এই অনুষ্ঠান থেকে তোমার জন্য শুধু একটা কথাই বলা, সন্তানদের জায়গাটা থেকে, বাবা মা যে অবস্থায় থাকুক না কেন, সে যত বড় ভুলই করুক না কেন, সেই জায়গাটাই তুমি বিচারকের আসনে যেতে পারবে না। সেটা রাইট ধর্ম আমাদেরকে দেয়নি, এবং আমাদের সিস্টেমের জায়গা থেকেও আমরা সেটা করতে পারি না, কোনোভাবেই পারি না। তো আমার মনে হয় তুমি তোমার এই ভুলের জায়গাটা থেকে বের হয়ে আসো। আজকের এই গল্পটা থেকে প্রিয় শ্রোতা, বিশেষ করে ব্রোকেন ফ্যামিলির সন্তান যারা আছেন, তাদের যে কষ্টটা, সেটা আসলে আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারবো না, যারা আছে তারাই জানে। আমাদের সমাজটা রাতারাতি পরিবর্তন হবে না, এটা কাউকে না কাউকে পরিবর্তনের জায়গাটা থেকে এগিয়ে আসতে হবে, তাহলেই হয়তো পরিবর্তন হবে। আমরা ছোট ছোট ভূমিকা রাখলেই হয়তো সুন্দর হবে। কিন্তু একটা জিনিস দেখেন, আমি যত কিছুই বলি না কেন, এই অনুষ্ঠানটা কজনই বা শুনছি বা কজনই বা ইন্সপায়ার হবে, কিন্তু আমাদের বাস্তব চিত্রটা তো এটাই, যে স্ত্রী বা একজন নারী যখন বিদেশে কাজ করেন, আমরা সেটাকে ভালো চোখে দেখি না, আমাদের সমাজ সেটাকে ভালো চোখে দেখে না। নট অনলি দিস, সেপারেশন যেটা চলে আসলো এদের মধ্যে, এই কাজের শুরুটা থেকেই তো হলো, তাই না? আচ্ছা, অনেকেই সেটাকে দোষ দিয়েছেন। হ্যাঁ, বাবা সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করেনি, সেজন্য সন্তানদের উপর দুর্ভোগ নেমে এসছে। আমি বলবো যে আমাদের অনুষ্ঠানের যে আরিফা, সে অনেকখানি লাকি।